পরিস্থিতিটা এমনই একটা মোটামুটি একটা অ্যাকসেপ্টেড একটা একটা ধ্যান ধারণার মধ্যে এসছে যে আমরা এখন সাপ্লিমেন্টারি চার্জশিটও দিয়ে উঠতে পারছি না মানুষের সামনে এবং সোসাইটির সামনে। দিস ইজ আ বেসিক ক্রেডিবিলিটি কোয়েশ্চেন যে ঘটনাটা কি, এবং আজকে যদি সিবিআই ঠিক কথা বলে থাকে তার মানে আমাদের মিডিয়া ঠিক কথা বলেনি, আর যদি মিডিয়া ঠিক কথা বলে থাকে তাহলে কি সিবিআই শাক দিয়ে মাছ ডাকছে? এই আন্দোলন ওয়াজ ফিউয়েলড বাই মিস ইনফরমেশন। কুম্ভ মেলা অফ আলাপচারিতা হয়েছিল। সুপ্রিম কোর্টের বিন্দুমাত্র এখতিয়ারই নেই এই কেসটা নিয়ে কোনো শুনানি করার। যেমন ডোভার লেনে মিউজিক কনফারেন্স হয়, এটা ছিল খালি বেসুরো গলায় কিছু উকিলরা মাইলর্ড 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 বলে যাচ্ছিলেন, নিজেদের মধ্যে কিছু মতামত তারা এক্সচেঞ্জ করছিলেন, এবং সুপ্রিম কোর্টরা সেই যেন ব্যাটারি চার্জ খামগুলো তারা নিতেন এবং হাতে নিয়ে শখে এঁকে বলে আসতেন কি সাংঘাতিক কি সাংঘাতিক কি সাংঘাতিক। জিনিসগুলো দেখতে খুব রোমাঞ্চকর মনে হতো, কিন্তু এই দুদিন আগে সেই আমরা আর সিবিআই এর কথাতে তো সেই রোমাঞ্চিত আর হলাম না। দেখো এখানে তো একটা খুব আমরা যে অফুরন্ত ভাবে অনেক কিছু বলবো তার থেকে আমার মনে হয় বলার থেকে এখন হয়তো একটু ভেবে দেখার এবং পর্যালোচনা করার হয়তো একটা সময় এসছে। কারণ আমার কাছে অনেক অনেক মানুষের মতো আমিও আজকের দিনে খানিকটা কনফিউজড। এবং প্রথমত আমার যেটা ভাবতে খারাপ লাগছে যে আমাদের এই ঘটনাটা আজকে 4-4.5 মাসের পরে যেখানে সে দাঁড় করালো, সেটাকে আমাদের একটু পরিভাষায় বলতে গেলে দ্যাট ইজ আ পয়েন্ট অফ ক্রেডিবিলিটি ক্রাইসিস। কারণ এখন আমরা যে ঘটনা প্রবাহ যে ন্যারেটিভ দেখেছি এটা মোটামুটি দুটো শিবিরে বিভক্ত। একটা শিবির হচ্ছে যারা বলছেন যে আমরা প্রথম থেকেই বলেছিলাম যে হ্যাঁ ঘটনাটা খুব খারাপ, একটা রেপ মার্ডার হয়েছে, সেটা একটা লোক করেছে, এই জিনিসটাকে একটা বৃহত্তর পার্সপেক্টিভ বা পরিপ্রেক্ষিতে দেওয়াটা ইজ ইকুয়াল টু রাজনৈতিক অভিসন্ধি। এবং দ্বিতীয় যারা মনে করছেন যে না এটা একটা বৃহত্তর আমাদের স্বাস্থ্যক্ষেত্রে যে একটা যে অরাজকতা চলছে, সেই অরাজকতা কাহিনীর কিছু কিছু পান্ডা ব্যক্তিরা মিলে তাদের প্ররোচনায় এই ঘটনাটা ঘটেছে, সুতরাং এর একটা বৃহত্তর পরিপ্রেক্ষিত আছে। আমরা এই খুন ধর্ষণের সঙ্গে সঙ্গে এই টোটাল স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপারটা একটু নেড়েচেড়ে দেখি। কিন্তু প্রশ্নটা হলো এখানেই যে এই যে জনমানুষের মধ্যে যে ধারণা যে আজকে ধরো আমার বা আমার মতো আরো 10 জন কি 10,000 জন কি 10 লক্ষ জনের যদি এই ধারণাটা জন্মে থাকতো যে এর মধ্যে অনেকে ইনভলভ হতে পারেন, এইটাকে যেভাবে পুলিশ বা আমাদের ল অ্যান্ড অর্ডার মেকানিজম ডিল করেছেন তার মধ্যে তাদের তথ্য প্রমাণ জোগাড় করার মধ্যে বেশ খানিকটা ঢিলেমি বা গাফিলতি দেখা গেছে। প্রশ্ন হলো এই ধারণাগুলো আমাদের কিসের থেকে হয়েছিল? আমরা কটা লোক গিয়ে আরজি করে সেই ঘটনার সিনের মাঝখানে দাঁড়িয়ে দেখেছি? আমরা তো কেউ দেখিনি। তার মানে আমরা আমাদের ওপিনিয়ন গুলো ফর্ম করেছি তখন যে তোমাদের মতো, এবং বোথ আমাদের ডিজিটাল সোশ্যাল মিডিয়া আর কনভেনশনাল মিডিয়া, তোমাদের মতো অনেক জার্নালিস্টরা যারা একেবারে ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে তাদের যে রিপোর্টার্স তারা দিয়েছেন, তাদের যে বর্ণনা তারা দিয়েছেন, যে জিনিসগুলো তারা সামনে এনেছেন, যে এতটার সময় বডি পাওয়া গেল, এরকম তাড়াহুড়ো করে তার একটা পোস্টমর্টম হলো, আরো তাড়াহুড়ো করে ক্রিমেশন হলো, তারপর যখন পুলিশ সিনে এলেন একটা মাছের বাজারের মতো অবস্থা হলো আজকে সেই সিন অফ ক্রাইমের, সেখানে বহু অপরিচিত লোকে পরিচিত কি অযাচিত লোক ঘুরে বেড়াচ্ছেন, কাউকে কাউকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে দেওয়া হলো, এবং দ্যাট ডাজ নট মেনটেন দ্য রাইট প্রসিডিয়ার্স ফর ইনভেস্টিগেশন। তাহলে এই ব্যাপারগুলো, এই যে পয়েন্ট অফ ইনফরমেশন গুলো, এই পয়েন্ট অফ ইনফরমেশন গুলো অ্যাজ ম্যাটার অফ ফ্যাক্ট মানুষের কাছে এসেছে কোত্থেকে এসছে? মিডিয়ার থেকে এসছে। এবার এর কন্ট্রাস্টে আমরা এখন দেখছি যে এবং এই জিনিসটাকে খানিকটা ভ্যালিডেট কোন জিনিসটা করেছে? কারণ একবার দুবার নয়, 7 বার সিবিআই স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছেন।
সেই আমাদের চন্দ্রচূড় প্ররোচিত একটা সুপ্রিম কোর্টের একটা গল্পগুজবের মধ্যে, এবং প্রতিবার সেই একবার সেই রিপোর্টের খামগুলো আমাদের চিফ জাস্টিসরা হাতে পেয়ে তারা শিহরিত হয়েছেন, জাস্টিস বেঞ্চরা। এ বাবা কি সাংঘাতিক কাণ্ড, কি দারুণ কাণ্ড, এরম কোনোদিন দেখিনি, এ তো অনেক গভীরে চলে যাচ্ছে। এই যে একটা ন্যারেটিভ, এবং এই ন্যারেটিভের ওপর যে একটা আমাদের 3 জাজ বেঞ্চের যে 3-4বার যে তাদের রিয়াকশন, তার সম্পূর্ণ বিপরীত মাত্রা দেখা গেল যখন আমাদের এই দুদিন আগে শিয়ালদা কোর্টে আজকে সিবিআই এর একজন উকিল এবং তাদের ইনভেস্টিগেটররা উঠে দাঁড়িয়ে বললেন যে না, এমন তো কিছু আমাদের এখন বলার নেই। পরিস্থিতিটা এমনই একটা মোটামুটি একটা অ্যাকসেপ্টেড একটা একটা ধ্যান ধারণার মধ্যে এসছে যে আমরা এখন সাপ্লিমেন্টারি চার্জশিটও দিয়ে উঠতে পারছি না। তার মানেটা কি? তার মানে এই মুহূর্তে আজকে সাধারণ মানুষকে বুঝতে হবে যে আমরা পদে পদে আমাদের দেশের ন্যায় সংহিতার উপর হাত দিয়ে যে কথাগুলো বলি, যে দুটো জিনিস তো সত্যি হতে পারে না। both these things cannot be true. তাহলে আইদার আমাদের কাছে আমাদের জার্নালিস্টরা, আমাদের চ্যানেলরা, আমাদের ইনফরমেশন মিডিয়ারা যেটা বলেছে আইদার সেটা সত্যি, বা তারা আমাদের কাছে সত্যি কথাটা রাখেননি, তারা আমাদের কাছে যে ঘটনা চক্রগুলো রেখেছেন সেটা অতিরঞ্জিত, দ্যাট ইজ নট দ্য ট্রুথ। তাহলে যদি সিবিআই আজকে সত্যি হয় আর আমাদের সেই যে ইনফরমেশনগুলো আমরা দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ পেয়েছি, তাহলে সেইটা সত্যি হতে পারে না? তাহলে মানুষের কি আজকে এইটা জানার অধিকার আছে না নেই যে কোনটা সত্যি, উইচ অফ দ্য ট্রু ইজ ট্রু? এবং সেই ক্লারিফিকেশনটা আমাদের সামনে একটা সংস্থায় দিতে পারে, তার নাম হচ্ছে সিবিআই। সিবিআই কে তো কেউ বসে একটা পুরো ক্রিকেট ম্যাচের অ্যানালিসিস করতে বলছে না, কিন্তু সিবিআই অন্তত মানুষের সামনে আজকে 4 মাস পরে তাদের একটা সিনপটিক স্টেটমেন্ট দেবার সময় এসেছে যে আমরা এই ঘটনার ক্রাইম পার্টটাকে এইভাবে দেখছি, তথ্য প্রমাণ লোপাটের ব্যাপারটা এইভাবে দেখছি, এবং এইভাবে আমাদের ইনভেস্টিগেশন এগোচ্ছে। আচ্ছা, একটা প্রশ্ন থাকছে। কারণ আমি আরেকবার কথাটা বলি, এই কথাটা কেবল আমি কি মনে করি, তুমি কি মনে করো, তুমি প্রো গভর্নমেন্ট আমি অ্যান্টি গভর্নমেন্ট, এটা এই ঝগড়াঝাটির মধ্যে না। এইটা আমাদের মানুষের সামনে এবং সোসাইটির সামনে দিস ইজ আ বেসিক ক্রেডিবিলিটি কোয়েশ্চেন, যে ঘটনাটা কি। এবং আজকে যদি সিবিআই ঠিক কথা বলে থাকে তার মানে আমাদের মিডিয়া ঠিক কথা বলেনি, আর যদি মিডিয়া ঠিক কথা বলে থাকে তাহলে কি সিবিআই শাক দিয়ে মাছ ঢাকছে? তাহলে দুটোর মধ্যে যে আজকে বাস্তবটা কোথায় আছে সেটা কিভাবে মানুষ জানবে? এইটাকে কিন্তু তাদের বর্তমান দৃষ্টিভঙ্গিটা সোজাসুজি ভাবে ক্ল্যারিফাই করার একটা দায়িত্ব আমার মনে হয় সিবিআই এর হাতে আছে, কাছে রয়েছে এটা। স্যার, সিবিআই কি কোথাও গিয়ে ব্যর্থ? কারণ আমাদের ক্যামেরায় দেখো, সিবিআই ব্যর্থ কি ব্যর্থ না সেটা সিবিআই মাথা ব্যথা। সিবিআই একটা কাজ করতে এসেছিল, সিবিআই যদি মনে করে যে না, আমরাও এই মতে মত দিচ্ছি যে এই ঘটনাটা ঘটেছে, একটি লোক করেছে, বাকি যে ব্যাপার স্যাপারগুলো ধ্যান ধারণা মানুষের মনে ছিল সেটা ঠিক নয়, তথ্য প্রমাণ লোপাটের যে অনেক 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 কথা হয়েছিল, ছবি দেখানো হয়েছিল, ফুটেজ দেখানো হয়েছিল, বিভিন্ন লোককে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলা হয়েছিল, বিভিন্ন সময় বলা হয়েছিল যে একটা মাছের বাজার বসে আছে সেই ক্রাইম সিনে, সেই ব্যাপারটাও সত্যি নয়। তাহলে সিবিআই কে তো গিয়ে ঘটনাটা বলতে হবে। সিবিআই এর মানুষজন তো কবি নন, তাদের তো ইমাজিনেশনের জন্য তো তাদের এখানে আনা হয়নি, ইনভেস্টিগেশনের জন্য আনা হয়েছে। Imagination has to be separated from investigation. এই যে একটা শহর, একটা রাজ্যের হাজারো হাজারো মানুষ ভয় পেয়ে, আতঙ্কিত হয়ে, সন্ত্রস্ত হয়ে, নিজের পরিবার ছেলেমেয়ের কথা ভেবে, তারা সোসাইটির কথা ভেবে রাস্তায় নেমেছিল, তাহলে এর অনেকটাই যদি আজকে বেসড অন মিসইনফরমেশন হয়ে থাকে, যেটা অনেকে কিন্তু বলছেন, এখন জিনিসটাকে ধামাচাপা দিয়ে কোনো লাভ নেই। অনেকেই বলছেন যে আজকে এই আন্দোলন ওয়াজ ফিউয়েলড বাই মিস ইনফরমেশন। তাদের নিজস্ব সেই মতামত থাকতেই পারে।
এখন কোনটা মিসইনফরমেশন আর কোনটা মিসইনফরমেশন নয়, তোমাদের মাধ্যমে আমি এটাই অনুরোধ করব যে মিডিয়া এবং জার্নালিস্টদের আজকে এই বিতর্কিত সভায়, এই ক্রেডিবিলিটি ক্রাইসিসে মানুষের সামনে একটা ক্ল্যারিফিকেশন রাখার সময় হয়েছে, কারণ বোথ অফ দিস ফ্যাক্টস ক্যানট বি ট্রু। রাজ্যের শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে তারা দাবি করছেন যে আর.জি. কর কাণ্ডে সিবিআই ফেল, কলকাতা পুলিশের তদন্তেই মিলত জাস্টিস। এটা শাসক দলের দেখো, যদি আমরা আজকে এই কথাটা আজকে আমাদের এই ডিসেম্বর মাসের মাঝামাঝিতে এসে বসে বলি, তাহলে সেই কথাটাকে অ্যাজ ফার অ্যাজ দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার গোস, আমরা কি সেই মতবাদটাকে খুব একটা ভুল বলতে পারবো? আমার তো মনে হয় ভুল বলতে পারবো না। কারণ একটা 5 দিনের ইনভেস্টিগেশন আর একটা 45 দিনের ইনভেস্টিগেশন, 45 কি 90 দিনের ওপরে 95 দিন আর 5 দিনের ইনভেস্টিগেশনের যদি মোটামুটি সারমর্মটা একই দিকে যায়, তার মানে তারা 90 দিন, ইট হ্যাজ বিন আ ওয়েস্ট অফ টাইম, অ্যাবসলিউট ওয়েস্ট অফ টাইম। এবং সেইটা মাথায় রেখে যদি আজকে রাজ্য সরকার হোক, কোনো পার্টির হোক, কেউ সেই মতামত করে থাকেন, তাহলে কারো কারো খারাপ লাগতে পারে, কারো কারো হয়তো তাদের আমাদের মনের মধ্যে যে ধারণাটা ছিল তার তার ইট ক্যান বি এগেনস্ট দ্যাট ওপিনিয়ন, কিন্তু ফ্যাকচুয়ালি এই কথাটা আজকের দিনে কারো কারো কাছে অপ্রিয় হলেও কথাটা সত্য, অ্যাবসলিউটলি ট্রু। স্যার, শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে যদি সিবিআই এর অপদার্থতার যে প্রতিবাদ এখানে হচ্ছে কেন, সুপ্রিম কোর্টে তো সবারই আইনজীবী ছিলেন, যা বলার মতো সব ওখানে সবাই বলেছেন, তারপরে সুপ্রিম কোর্ট কোনো অসঙ্গতি দেখেননি, তাহলে দেখো কথাটা হলো যে আমরা যতই বোকা বাঙালি হই না কেন, আমরা তো একা এতটা বোকা নই যে নাম্বার ওয়ান সুপ্রিম কোর্টে কোনো শুনানি হয়নি। সুপ্রিম কোর্ট শয়ে শয়ে মানুষকে জোগাড় করে একটা বিরাট নবরত্ন সভা করে, তার মধ্যে সুবিধে হয়েছিল কিছু কিছু উকিলদের, যারা লক্ষ লক্ষ টাকা কয়েক ঘন্টার মধ্যে হয়তো রোজগার করেছিলেন, কিন্তু সেইটা একটা কুম্ভমেলা অফ আলাপচারিতা হয়েছিল। সুপ্রিম কোর্টের বিন্দুমাত্র এখতিয়ারই নেই এই কেসটা নিয়ে কোনো শুনানি করার। সুপ্রিম কোর্ট একটা বিরাট একটা প্রায় ডোভারলেন মিউজিক কনফারেন্সের, যেমন ডোভারলেনে মিউজিক কনফারেন্স হয়, এটা ছিল খালি বেসুরো গলায় কিছু উকিলরা মাইলর্ড 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 বলে যাচ্ছিলেন, নিজেদের মধ্যে কিছু মতামত তারা এক্সচেঞ্জ করছিলেন, এবং সুপ্রিম কোর্টরা সেই যেন ব্যাটারি চার্জ খামগুলো তারা নিতেন এবং হাতে নিয়ে শখে এঁকে বলে আসতেন কি সাংঘাতিক কি সাংঘাতিক কি সাংঘাতিক। জিনিসগুলো দেখতে খুব রোমাঞ্চকর মনে হতো, কিন্তু এই দুদিন আগে সেই সেই আমরা আর সিবিআই এর কথাতে তো সেই রোমাঞ্চিত আর হলাম না, কারণ সেই খামগুলো হয়তো বন্ধ খামগুলো ইলেকট্রিক্যালি চার্জ ছিল, কিন্তু তাদের মুখের থেকে যখন কথাটা বেরিয়ে এলো তখন দ্যাট ওয়াজ কন্ট্রাডিক্টরি। তাহলে সেটাই তো প্রশ্ন, একটা সভ্য সমাজে, সভ্য সোসাইটিতে অন্তত তো তার একটা সারমর্ম ক্ল্যারিফিকেশন বেরোনো উচিত যে হোয়াট ইজ দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার। এবং এটা যদি না বেরোয়, তাহলে আমাদের সাধারণ মানুষ তো এটাই মনে করে নেবে যে আমাদের কাছে এই যে তথ্য গোপন করা, তথ্য প্রমাণ লোপাট করা, বিভিন্ন জিনিস ঠিকঠাক হয়নি, এই জিনিসগুলো নিয়ে আমরা যে ঘন্টার পর ঘন্টা যে মতামত প্রতিবেদন শুনেছি সেগুলো ঠিক নয়। স্যার, এ প্রসঙ্গে আমার রাজ্য সরকার লাস্ট যে স্টেটমেন্ট আমি আপনার সামনে রাখবো, রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে এই যে জেডিএফ এর কয়েকজন অভয়ার ময়নাতদন্তে সই করে ঠিকঠাক বলে মান্যতা দিয়ে এসেছিল যারা, সেটা গোপন করে নাটক করা হচ্ছে কিনা, অন্যদিকে অভয়ার আবেগ ভাঙিয়ে প্রচার, বিজ্ঞাপন, পুরস্কার, রাজনীতি, রোজ ক্যামেরার আলোর একদম ঝলকের নেশা হয়ে গিয়েছে অনেকের, আবার কুযুক্তির লাফালাফি, অভয়ার নামে বিপুল টাকা তুলেছেন অনেকেই, সেটার দখল রাখতে কি মিটিং মিছিল চালিয়ে? দেখো, কতগুলো ব্যাপার কিন্তু সমালোচনার হয়তো ঊর্ধ্বে নয়, এবং রাজ্য সরকার বা আমাদের তৃণমূলের বা পার্টি ইন পাওয়ার, তাদের মতামত কি সেটা নিয়ে বলার মতো কোনো অধিকার বা এখতিয়ার আমার নেই। কিন্তু আমি এই রাজ্য এবং শহরের একজন খুব সাধারণ নাগরিক হিসেবে এই কথাটা বলবো যে প্রথম দিকে থেকে আমার নিজস্ব মনে কিন্তু একটা সন্দেহ ছিল যে আমরা আমাদের ডিমান্ড ফর জাস্টিস, কিসের জন্য জাস্টিস,
একটি 31 বছরের ডাক্তারের সঙ্গে একটা জঘন্যতম বর্বরতা হয়েছে। এই ব্যাপারটার সঙ্গে আমরা যে ইস্যুগুলোকে বাড়িয়ে 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 একটা বৃহত্তর স্বাস্থ্য ব্যবস্থা, বৃহত্তর হেলথ কেয়ারের ইস্যু, মেডিকেল কাউন্সিলকে ধুয়ে মুছে ঠিক করে দাও, একেবারে খোল নলছে পাল্টে দাও, এইটা করতে গিয়ে 15টা কমিটি হোক, সেই কমিটি মেম্বার আমরা ঠিক করব, এই ব্যাপারটাকে যেমন এই পুরো ব্যাপারটাকে একটা ফোকাস জাস্টিস ইস্যুকে, একটা লার্জার হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যুকে যদি করার মতো এইটাকে হ্যান্ডেল করার মতো অভিজ্ঞতা, দক্ষতা বা পারদর্শিতা আমার মনে হয় না জুনিয়র ডক্টরস ফ্রন্টের মধ্যে সেটা আমি দেখেছি বলে। অন দ্য আদার হ্যান্ড, যদিও এটা দাবা খেলা নয়, তবুও তোমায় মনে রাখতে হবে আজকে এই পুরো ব্যাপারটাকে একটা বৃহত্তর মাঠে, ভাই ফুটবলটা ফুটবল মাঠেই খেলা ভালো, ফুটবলটা একটা পুরো সুদীর্ঘ সমুদ্র তটে খেলতে গেলে একটু অসুবিধা হবে। এবং দ্বিতীয় কথাটা হলো যে যতটা তারা তাদের এজেন্ডাগুলোতে ফোকাস করতে, তারা যতটা ফল্টার করছেন, ইতস্তত করছেন, তারা হোঁচট খাচ্ছেন, সেই সময় আমাদের সরকার পক্ষ যে তাদের যে পারদর্শিতাটা দেখিয়েছেন ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট, তুমি যদি সিঙ্গুর মুভমেন্টের সময়তে রিওয়াইন্ড করো, আজকে 2005, 6, 7-এর কথা মনে করো, আজকে এই রকমের ক্রাইসিস ম্যানেজমেন্টের মধ্যে কিছু কিছু নেগেটিভ দিকও থাকতে পারে, একটা ক্রিটিক্যাল দিক থাকতে পারে। আজকে গভর্নমেন্ট সাইড যেরকম ক্রাইসিস ম্যানেজমেন্টটা করছেন, যে যে স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ নিয়ে, তাদের যে স্ট্র্যাটেজিক ভিক্টরিটা, তারা স্ট্র্যাটেজিক্যালি এই যুদ্ধটা, নেপোলিয়ান 80টার ওপরে যুদ্ধ জিতেছিলেন, প্রত্যেকটা যুদ্ধতে উনি সাংঘাতিক তার তার বিক্রম দেখাতে পারেননি, উনি 40টার ওপরে যুদ্ধ জিতেছিলেন শুধু ক্রূর বুদ্ধিটা দিয়ে। আজকে এই যে নেপোলিয়নিক ওয়ারফেয়ারটা আমরা দেখলাম, সেখানে গভর্নমেন্টের ক্রাইসিস ম্যানেজমেন্ট যতটা সাকসেসফুল হয়েছে, আমার মনে হয় প্রতিবাদী ডাক্তার সংগঠনদের সেই যে স্পৃহাটা, তাদের যে সেই ইচ্ছাটা যে আমরা এই ডিমান্ড ফর জাস্টিসের সঙ্গে একটা বৃহৎ ইস্যুকে জুড়ে একটা বিরাট ইস্যু তৈরি করব, এই ইস্যুটার চাপে আমরা নিজেরাই যেন গুঁড়িয়ে গেলাম। লোকসভায় পেশ এক দেশে এক ভোট একটাই ভোট এক বিল, একদম বিরোধীরা সরব হয়েছেন ইন্ডিয়া জোট। গণতন্ত্রের উপর সরাসরি আঘাত, বাংলা বসে থাকবে না, এক দেশ এক ভোট বিল নিয়ে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? আমার মনে হয় এক দেশ এক ভোট করাটা সত্যি কথা, এটা এটা শুনতে মনে হয় যে একবারে সমস্ত ভোটাভুটি হয়ে যাবে, ভোটের জন্য আমাদের যে জনজীবনের যে ডিসরাপশনগুলো হয় সেগুলো কম হবে, খরচাপাতি কমবে। কিন্তু আমার যেটুকু আবছা আবছা ধারণা আছে যে আমাদের আমাদের গত যিনি রাষ্ট্রপতি ছিলেন রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটা বোধহয় কমিটি গঠন করা হয়েছিল যে টাকা পয়সার হিসেবগুলো দেখতে, যে ওয়ান নেশন ওয়ান ভোট দেশের কতটা সাশ্রয় হবে, এবং যেখানে আমাদের সমস্ত কটা ইলেকশনকে জুড়লে একেবারে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার নয় ছয় হয়, সেখানে মেরে কেটে তারা বোধহয় 300-400 কোটি টাকার সাশ্রয় খুব একটা দেখাতে পারেননি। আমার মনে হয় ইলেকটোরাল এক দেশে একটা ভোট না করে এটাকে সারা বছরে যদি 3টে কি 4টে ইলেকটোরাল সাইকেলসে চিন্তা করা হয়, দ্যাট উইল বি মাচ বেটার। কারণ একটা 140 কোটি মানুষ, যেখানে 30টা মেজর রাজ্য, সেইখানে আমরা নিজেদেরই একটা অতিকায় দেশকে আমরা নিজেরাই হাতে করে গড়ে তুলেছি। এখন এই অতিকায় দেশটাকে আমি সিঙ্ক করিয়ে একটা ছোট্ট ইউরোপিয়ান দেশের মডেলের অনুযায়ী চালাবো, এইটা আমার মনে হয় চিন্তা করতে বাধা নেই, বাট দিস ইজ টু মাচ অফ আ ফেরি টেল। এটা সাংঘাতিক একটা রূপকথা আর কি। আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। বাংলাদেশে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখন, যে হিন্দু নিপীড়নের প্রশ্ন আছে, সাম্প্রদায়িক যে দাঙ্গার পরিস্থিতির ছবি আমাদের সামনে আসছে, এমতো অবস্থায় বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা পরিষেবা না দেওয়ার দাবিতে বিক্ষোভ, বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালের সামনে বিক্ষোভ, কি বলবেন? দেখো, অসভ্যতার প্রত্যুত্তর কখনো অসভ্যতায় হওয়া উচিত নয়। এবং আমরা যেভাবে নিজেদের, বাঙালি করেনি এমন অপকর্ম তো বাঙালির যে পৃথিবীর ইতিহাসে নেই। এখন আমরা আশা করব যে আমরা ভারতবর্ষের বাঙালি হিসেবে আমরা আজকের ওই যে আমাদের 46, 45, 44-এর খাওয়া খাওয়ি চুল ছেঁড়াছেঁড়ির থেকে আমাদের খানিকটা ম্যাচিউরিটি হয়েছে, খানিকটা উন্নতি হয়েছে।
আজকে বাংলাদেশ থেকে হোক, গ্রিনল্যান্ড থেকে হোক, মোরক্কো থেকে হোক, মঙ্গোলিয়ার থেকে হোক, আমার দেশ যদি কোনো মানুষকে একটা ভ্যালিড ভিসা দিয়ে বলে যে তুমি দেশে ব্যবসা করতে যাও, সে ব্যবসা করবে, গান গাইতে যাও গান করবে, সে যদি চিকিৎসা চাইতে আসে, সে যেখানে খুশি সে চিকিৎসা পাবে। আমার ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে ভারতবর্ষের বৈধ কোনো পারমিশনকে কন্ট্রাডিক্ট করার আমার বিন্দুমাত্র কোনো অধিকার নেই। এবং যারা বাঙালি একটা আবেগ, শুধু আবেগপ্রবণ না, অতিমাত্রায় আবেগপ্রবণ জাতি। আমরা যতটা প্যাশন দিয়ে আমরা মানুষকে ভালোবাসি, ততটাই জঘন্যভাবে আমরা অন্য লোককে ঘৃণা করি। এটাই হলো আমাদের অসুবিধে। আমরা কখনো রবীন্দ্রসঙ্গীত গেয়ে সন্দেশ খেয়ে একে অপরকে জড়াজড়ি করছি, আর কখনো ধর্মের নামে আমরা একেবারে ছুরি বঁটি হাতে নিয়ে তেড়ে যাচ্ছি। সুতরাং কোথাও আমরা একটা কমন সেন্স খুঁজে পাই, এবং সবাইকে অনুরোধ করব যে দাঁত খিঁচানোর উত্তরটা দাঁত খিঁচিয়ে না দিতে আমরা যে খানিকটা এগিয়েছি, হ্যাঁ, আমাদের চন্দ্রযান যে চাঁদে গেছে, আমাদের দেশের মধ্যে যে আমরা 40 কোটি মানুষকে দারিদ্র সীমার উপরে তুলতে পেরেছি, আমরা শিক্ষা দীক্ষা এবং পারদর্শিতার দিক দিয়ে আজকে পৃথিবীতে আমরা প্রায় অন্যান্য দেশে 4টে প্রধানমন্ত্রী দিয়েছি, 12টা সিইও দিয়েছি। আজকে আমাদের আচার ব্যবহারগুলো শুধু বাঙালির সম্মান না, ভারতবর্ষের সম্মানটাকে মনে রাখতে হবে। একদমই স্যার, আমার শেষ প্রশ্ন আপনার কাছে। বাংলায় আমরা 33%, কিন্তু গোটা ভারতে মাত্র 17%, কিন্তু আমরা নিজেদের সংখ্যালঘু মনে করি না। একদিন আমরাই সংখ্যা গুরুর চেয়েও সংখ্যা গুরু হবো। একদম। দেখো, আমি গত সপ্তাহটা দেশে ছিলাম না, আমি জিনিসটা নিজে কানে শুনিনি। তবে তোমরা যেটা বলছো, এই মতামত যদি ঠিক হয়ে থাকে, আমি নিজে খুব আশাহত। কারণ আমি ফিরহাদ হাকিমকে একজন অত্যন্ত সংবেদনশীল এবং ম্যাচিওর মানুষ বলে মনে করি। তিনি প্র্যাকটিক্যালি বলতে গেলে আমার পাড়ার লোক। বহু ব্যাপারে তার সঙ্গে দেখা হয়েছে, এবং আমার পক্ষে এটা প্রায় ভেবে নেওয়াটাও খুব কষ্টকর যে তার মুখ দিয়ে এরকম একটা মাথা গরম করা হঠকারী একটা ওপিনিয়ন বেরিয়েছে। এবং সবাইয়ের কাছে যেরকম অনুরোধ করলাম, তার কাছেও অনুরোধ করব যে আমাদের এক ঘরের এক কোণে কেরোসিন তেল আছে, এবং আমাদের সবাইয়ের হাতে এক বাক্স দেশলাই নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। এখন প্রশ্ন হলো, আমাদের মধ্যে কে গিয়ে কেরোসিন তেলের মধ্যে ওই দেশলাই কাঠিটা ফেলবেন, এটাই প্রশ্ন। আমি কখনোই বিশ্বাস করতে চাইবো না যে ফিরহাদ হাকিমের মতো একজন মানুষ, যাকে আমি যথেষ্ট চিনি এবং যথেষ্ট দেখেছি, যে তিনি এইরকম একটা হঠকারিতার কাজ করতে পারেন। আই হোপ ইট ইজ নট ট্রু। এবং উনি যদি হঠাৎ আউট অফ কনটেক্সট কিছু বলে থাকেন, হাত জোর করে অনুরোধ করব যে এর পুনরাবৃত্তি করবেন না।